বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আহরণের জন্য তারা প্রস্তুত এবং আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তারা সর্বোচ্চ বড় দল। বিগত সময় তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বাংলাদেশের রাজনীতিতে কোন দল রাজনীতি করবে, কারা রাজনীতি করবে, কারা প্রতিবাদ করতে পারবে, আমরা দেখেছি যে ফ্যাসিবাদের সময় এই গোয়েন্দা সংস্থার লোকেরা এগুলা ডিসাইড করত। আপনারা দেখবেন যে আমরা প্রায় সময় যে আমাদের এই জায়গায় যারা থাকি পার্বত্য অঞ্চল নিয়ে আমাদের কাছে বিভিন্ন তথ্য আসে। এখানের সঠিক তথ্য কোনটা কিংবা কোনটা ব্যাঠিক সেই তথ্যগুলো হচ্ছে কিন্তু আসতে দেওয়া হয় না। ফলে আমরা এই যে সংস্থাগুলোর বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের হস্তক্ষেপ করছে সেই হস্তক্ষেপের পুরনো কাঠামোটা রেখে আমরা এখনো দেখতে পাচ্ছি যে সামনের যে জাতীয় নির্বাচন আসতেছে সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সংস্থা আবারও অ্যাক্টিভ হচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কারা ক্ষমতায় আসবে, কারা বিরোধী দল হবে, কারা হতে পারবে না সেটা নিয়েও তাদের একটা নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে। আমরা কিছুদিন পূর্বে আমরা স্পষ্ট করে বলেছিলাম যে ডিজিএফআই সংস্কার করতে হবে, এনএসআই সংস্কার করতে হবে। তাদের যেসব কর্মকর্তা সদস্যরা গত 15 বছরে বিভিন্ন ধরনের হত্যা গুমের সাথে জড়িত ছিল তাদের নাম তালিকা করে তাদেরকে স্পষ্ট করে বিচারের মুখোমুখি করতে হবে। তাছাড়া সেই পুরানো সেই সংস্থা সেই চক্রকে স্পষ্ট রেখে আবারও নির্বাচনে যাওয়া মানে নির্বাচনকে তারা তাদের মতন করে প্রভাবিত করবে। কারা সরকারি দল হবে, কারা বিরোধী দল হবে, সেই ডিজাইনের ভিতরে তারা যে প্রভাব রাখার চেষ্টা করেছে সেটা বাংলাদেশে আর কখনো হতে দেওয়া হবে না। এই কথাগুলো যখন আমরা স্পষ্ট করে বলি, যারা পুরনো রাজনীতি করেন, যারা আমাদেরকে সব সময় সবক দেওয়ার চেষ্টা করেন যে 30 বছর 40 বছর ধরে রাজনীতি করছি, আপনারা 40 বছর ধরে রাজনীতি করছেন, পার্টি পলিটিক্স করছেন, নট পিপল পলিটিক্স করছেন। পার্টির কমান্ড শুনছেন, পার্টির স্বার্থ দেখেছেন, পার্টির আদর্শ অনুযায়ী করেছেন। বাংলাদেশের জনগণের স্বার্থ অনুযায়ী আপনারা অনেক সময় বক্তব্য দিতে গেলে পিছপা হয়েছেন। এটা স্পষ্ট হচ্ছে। আপনারা দেখবেন এইখানের প্রতিবেদনে একটা কথা বলা হয়েছে যে রাজনৈতিকভাবে গুম করা হয়। আমি এখানে আরেকটি কথা স্পষ্টভাবে বলি, শুধুমাত্র রাজনৈতিকভাবে গুম করা হয়নি, বরঞ্চ বাংলাদেশে যারা আধিপত্যবাদ বিরোধী রাজনীতি করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে যারা অটল ছিল, যারা বাংলাদেশ ভারতের নদীর সম্পর্কের সাথে যারা প্রশ্ন তুলছে, বাংলাদেশের সীমান্ত হত্যা নিয়ে যারা প্রশ্ন তুলছে, তাদেরকে গুম করা হয়েছে। ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল কেন? 2011 সালে তিনি সীমান্তে সিলেটে যে লক্ষ জনতা নিয়ে প্রতিবাদ করেছিলেন ভারতের পানির হিস্সার বিরুদ্ধে, তার পরের বছরই তাকে গুম করা হয়েছিল। সেই ইলিয়াস আলীকে আর ফেরত দেওয়া হয়নি। ফলশ্রুতিতে আমরা এখন দেখতে পাই যে বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আহরণের জন্য তারা প্রস্তুত এবং আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তারা সর্বোচ্চ বড় দল। বিগত সময় তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। ফলে এই বাস্তবতায় বিএনপিকে এই বিষয়টি সুস্পষ্টভাবে করতে হবে যে গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের রাজনীতিতে যে নানাভাবে প্রভাবিত রাখার চেষ্টা করেছে সেই ব্যবস্থা ঠিক রেখেই তারা এই ক্ষমতা আহরণ করবে কিনা সেটিও তাদেরকে সুস্পষ্টভাবে করা উচিত। একই সাথে যে ইলিয়াস আলী আধিপত্যবাদ বিরোধের করে গুম হয়েছে, বিএনপির শত শত কর্মী ঢাকার নানা ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের দেখবেন যে ছাত্র দলের কর্মীদেরকে গুম করা হয়েছে মিছিল মিটিং আয়োজন করার জন্য, প্রতিবাদ করার জন্য। তাদের সেই রক্তের সাথে, তাদের রক্তের শপথের সাথে এই যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে কিনা। আমরা বিএনপির বক্তব্য দেখি, কিন্তু বিএনপির সেই বক্তব্য ওই পর্যায়ে জোরালো বক্তব্য দেখি না। তারা যেভাবে নির্বাচন করতে সরকারকে বাধ্য করে, ঠিক তেমনিভাবে এই বিচার করতে বাধ্য করার জন্য যতটুকু প্রতিবাদ করা উচিত, মিছিল করা উচিত, বক্তব্য দেওয়া উচিত, সেইভাবে আমরা প্রতিবাদ দেখি না। ফলশ্রুতিতে এই বিষয়ে বিএনপির কুসুম কুসুম বক্তব্য আমরা সন্দেহের চোখেও মাঝে মাঝে দেখতে চাই।